আপনার একটি বই আছে বিকল্প সন্ধানে বলে, যেখানে বাজার অর্থনীতির যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কিছু বাস্তবতা আপনি মেনে নিয়েছেন, এটা নিয়ে পার্টিতে বিতর্ক। এই মুহূর্তে আপনার প্র্যাগম্যাটিক বলা হতো, তখন কট্টরপন্থীদের সঙ্গে আপনার দলের মধ্যেই একটা মতবিরোধ নাকি ছিল, দলকে আপনার নীতির পাশে নিয়ে আসতে পেরেছেন সম্পূর্ণভাবে? হ্যাঁ, সে তো বটেই। দল, আমরা তো পার্টি কংগ্রেসে আলোচনা করি, সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকের এই সময়কালে আমাদের কি করতে হবে। শুধু তাই নয়, অভিরূপবাবু যে প্রসঙ্গটা করলেন যে পুরনো সমাজতন্ত্রের ধারণায় আমরা চলছি, আমার মনে হয় সেটাও ততখানি সঠিক নয়। কারণ সমাজতন্ত্র নির্মাণের যে প্রক্রিয়ায় যে পরীক্ষা নিরীক্ষাগুলি হয়েছে বা হচ্ছে এখন সেই পরীক্ষা নিরীক্ষায় বাজার এবং রাষ্ট্র এই দুয়ের মধ্যে সমন্বয় সাধনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা আলোচিত হচ্ছে। যেসব দেশ নিজেদেরকে সমাজতন্ত্রী বলছেন তারাও আজকে বাজারকে কিভাবে ব্যবহার করা যায় এবং তার ব্যবহারে তারা চেষ্টা করছেন। সে চীনের কথা আমরা বলতে পারি, ভিয়েতনামের কথা আমরা বলতে পারি। সুতরাং এই বিষয়টি আজকে সামগ্রিকভাবে গোটা সমাজতান্ত্রিক আন্দোলনেই আলোচিত হচ্ছে। এটা কোনো নতুন বিষয় নয় এবং এই বিষয়ে আমাদের পার্টিতেও যথেষ্ট আলোচনা হয়েছে। আমার মনে আছে মার্ক্সবাদী পথে আপনি এবং প্রভাত পট্টনায়কের দুটো লেখা। সুতরাং দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আমরা সমাজতন্ত্র করছি না। আমরা যেদিন এই রাজ্য সরকার গঠন করেছি সেদিন থেকেই আমরা জানি আমাদের রাজ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য নয় এবং কোনোদিনই ছিল না। 57 সালে যখন কেরালাতে প্রথম আমাদের সরকার হয় তখনও আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করি। আপনাদের অনেকে হয়তো জানা নেই, তখন তো আপনি অনেক ছোট। আমাদের ওই সময়টা বিতর্ক হয়েছিল, সেটা হচ্ছে EMS নামুদ্রিপাদ একটি মানে সকালবেলায় মানে প্রাতরাশের সময় তিনি জিডি বিড়লার সঙ্গে একটা মিটিং করেছিলেন, সেই নিয়ে বহু কাগজে লেখালেখি হয়েছিল, আলোচনা হয়েছিল, সমালোচনা হয়েছিল। তো যাই হোক, এই বিষয়ে আমাদের মীমাংসা অনেক দিনই হয়েছে, আমরা এটা কখনোই করি। আমাদের সময়কালে আলিমুদ্দিন স্ট্রিটের সঞ্জীব গোয়েঙ্কার মিস্টার দাস গেলে তখন বিতর্কটা আমরা দেখেছি। হ্যাঁ, সুতরাং এটা এর আগেও আমরা যখন জ্যোতিবাবু 77 সালে মুখ্যমন্ত্রী হলেন তারপর থেকে আমাদের রাজ্যে শিল্প করার জন্য চেষ্টা করেছেন। আমাদের রাজ্যে তাহলে লাইসেন্সিং প্রথা বিরুদ্ধে আমরা লড়লাম কেন? লাইসেন্সিং মানে তো বেসরকারি সংস্থা বড় এবং মাঝারি শিল্প করতে গেলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হতো, সেই অনুমোদন তারা দিতেন না পশ্চিমবাংলায় কারখানা। সেটা তো একটা যুগ, কিন্তু আমি বলছি এই এখনকার যে আমি এই কথা বলছি এই কারণে যে কোনোদিনই বেসরকারি বিনিয়োগের বিরোধিতা আমরা করিনি, কিন্তু রাষ্ট্রায়ত্ত সংস্থাকে দুর্বল করা, এই যে কথাটা অভিরূপ বাবু বললেন যে এইটাকে দুর্বল করে দিয়ে বেসরকারি সংস্থাকেই প্রধান করো, আমরা এটার বিরোধিতা করেছি। আমরা বলেছি এটা কেন করবে তুমি? রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলিকে শক্তিশালী করো, যেগুলিকে ভালো করে রক্ষা করা যায় সেটা রক্ষা করতে হবে। আজকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র আজকে কি বলছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর অভিরূপ বাবু আমার থেকে অনেক ভালো জানেন যে আজকে যে গ্লোবাল মেলডাউন হলো এবং তার প্রভাব ভারতবর্ষ যে কিছুটা পরিমাণে অতটা গভীর হয়নি যতটা আমেরিকা বা ইউরোপে বা ইংল্যান্ডে হয়েছে। কেন হয়নি? আমরা নই, রিজার্ভ ব্যাংকের গভর্নর বলছেন যে যেহেতু ভারতবর্ষের আর্থিক ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ অনেক কঠোর, সেই কারণে যতখানি প্রতিক্রিয়া হতে পারত অর্থনৈতিক ক্ষেত্রে ততখানি হয়নি। আমরা তো এই কারণেই বলি এই প্রতিক্রিয়া এটা তো করারই চেষ্টা হয়েছিল, যদি ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, পেনশন ফান্ডকে প্রাইভেটাইজ করা, আমরা বাধা দিয়েছিলাম সেদিন। সুতরাং এই যে কথাটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে দুর্বল করে দিতে হবে, আমরা বেসরকারি বিনিয়োগের বিপক্ষে নই, আমরা বেসরকারি বিনিয়োগ চাই, আমরা বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু বিদেশি বিনিয়োগ বেসরকারি বিনিয়োগ আমাদের কলকারখানায় হোক, কিন্তু আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে আমরা দুর্বল করব বা বন্ধ করব কেন? তার অর্থ কি যে পশ্চিমবাংলায় যে কারখানাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত বলে উনি মনে করেন? তা যদি হয় তাহলে বন্ধ কারখানা খোলার হচ্ছে না কেন, এই প্রশ্নের জবাব চাওয়ারও কোনো যুক্তি আর থাকে না আর কি। মানে এটাই আমি অর্থনীতির সঙ্গে একটু যদি মানে এইটা আমাদের স্টার আনন্দ এবং জিএফকে মোডের সমীক্ষায় উঠে এসছে, একটু যদি রাজনীতির রং মেশাই, আমরা বিরোধী জোটের যারা বলেছেন বিরোধী জোটকে ভোট দেবেন সেরকম মানুষের কাছে গেছিলাম, বামপন্থী মানুষ যারা বামপন্থী প্রার্থীদের ভোট দেবেন গোটা রাজ্য জুড়ে তাদের কাছে গেছিলাম। আমি আপনার সামনে এই ফিগারটা রাখছি।
বিরোধী জোটের 65% মানুষ মনে করছেন যে সরকারের উচিত চাষের উন্নতি করা, আর সরকারের উচিত কলকারখানা খোলানো, এমনটা মনে করছেন বিরোধী জোটের 35% মানুষ। এই ফিগারটা ঠিক ঘুরে যাচ্ছে যখন বামপন্থী ভোটারদের কাছে আমরা যাচ্ছি, তাদের 23% বলছেন সরকারের চাষের ক্ষেত্রে উন্নতি করা উচিত, 77% বলছেন সরকারের উচিত আরো অনেক কলকারখানা খোলা। তাহলে কি আপনাদের যে কৃষি থেকে শিল্পে উত্তরণের যে স্লোগান, যে ক্যাম্পেন, নির্বাচনের প্রচারেও যার একটা বড় অংশ, সেইটা কি আপনার মনে হচ্ছে যে এখন তাহলে আপনাদের সমর্থকরা বা বামপন্থী মানুষরা তারা বেশি শিল্প চাইছেন, বিরোধীরা জমি আন্দোলনের পর তারা কৃষির দিকে ঝুঁকে পড়েছেন? মানে আমি সমর্থক লেভেলে বলছি, নেতৃত্ব নয়। বা তাদের বোঝাতে পারেননি, আমার যেটা মনে হয় যে তাদেরকে যে বোঝানো বিরোধীদের। না, এটা প্রথমত দুটোর দিক থেকে দুটো এক্সট্রিম আমাদের, এটা এর মধ্যে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এই যে কৃষিক্ষেত্রে এমন নয়, এই সিদ্ধান্ত আসাটা সঠিক হবে না যে কৃষিক্ষেত্রে বিকাশের আর কোনো সুযোগ নেই, এটা ঠিক না। কারণটা হচ্ছে যে আমাদের দেশে কৃষিতে যে উৎপাদনের মাত্রা, উৎপাদনশীলতা, আন্তর্জাতিক ক্ষেত্রে বহু দেশ আছে যাদের উৎপাদনশীলতা আমাদের থেকে অনেক বেশি। সুতরাং আমাদের উৎপাদন বৃদ্ধি করার অনেক সুযোগ আছে, এবং আমাদের কৃষির বৈচিত্র্য এবং কৃষিকে কেন্দ্র করেও আমাদের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি করা এখনো সব শেষ হয়ে যায়নি। যদি কেউ মনে করেন এটা শেষ হয়ে গেছে, আমরা তা মনে করি না। কৃষির বিকাশটাকে আমাদের রাখতে হবে, কিন্তু এই কৃষির বিকাশটার পাশাপাশি পরিপূরক হিসাবে শিল্পের অগ্রগতিটাকে আমাদের ধরতে হবে। যদি এটাকে আমরা ধরতে না পারি, তাহলে একটা আর একটার পরিপূরক, এই দুটো একটা আর একটার কমপ্লিমেন্টারি, তা নাহলে দুটো কোনোটাই গতি পাবে না। এমনকি কৃষির ক্ষেত্রে আমি অনেককে বলি যে আজকে কৃষিক্ষেত্রে যে যন্ত্রপাতি ব্যবহার হয়, সে যন্ত্রপাতি সবই শিল্পে তৈরি করতে হয়। এককালে কামারশালায় তৈরি হতো অথবা ছুতোরে তৈরি করতে পারত, কিন্তু এখন তা হবে না। তাহলে আমার প্রশ্ন ছিল যে এই প্রচার কি তাহলে মেরুকরণ করে দিয়েছে, যে মেরুকরণের প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন না শিল্প? এই প্রশ্নটা আমার মনে হয় এই মেরুকরণের কোনো প্রয়োজনই নেই, এবং এটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই বলুন বা আমি যেটুকু বুঝি, কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই বলুন, কোনো দিক থেকে এটা আমাদের কারণ। তবে শিল্প সভ্যতায় আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে উন্নয়নের অংশে যে অগ্রগতি, যে রেট অফ গ্রোথ রেট যেটা বলি, তাতে শিল্পের অংশ কতখানি, কৃষির অংশ কতখানি, এটা আমাদের বুঝতে হবে। এবং সেখানে আমাদের চেষ্টা করতে হবে শিল্পের অংশটা বাড়বে, কৃষির অংশটা কমবে। পৃথিবীর যে কোনো উন্নত দেশ যদি আপনি দেখেন, সে দেশেও কৃষি খুবই উন্নত, কিন্তু যদি আপনি সেই দেশের জিডিপির কত অংশ কৃষি থেকে আসে আর কত অংশ শিল্প থেকে আসে, তাহলে দেখবেন কৃষি থেকে আসে হয়তো 2% কি 3%। আমাদের দেশে যেমন কৃষি থেকেই আসে প্রায় 24%, 25%। এটা উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখেন, তাহলে শিল্প থেকে আমাদের বেশি আসতে হবে। সেই দিক থেকে হচ্ছে শিল্পের অগ্রগতিটার প্রয়োজনীয়তা আছে। যে কোনো উন্নত দেশ তারা এইটাই মূলত তাদের লক্ষ্য থাকে, এবং আমাদেরও রাজ্যে আমাদের সেই দিকে যেতে হবে। আমাদের রাজ্যের কৃষির অগ্রগতির হার কিন্তু জাতীয় হারের তুলনায় বেশি, কিন্তু এতৎসত্ত্বেও আমাদের শিল্পের অগ্রগতির হার যদি আমরা বাড়াতে পারি, তাহলে তুলনামূলকভাবে কৃষির অংশ আমাদের জিডিপিতে কমবে, শিল্পের অংশ আমাদের জিডিপিতে বাড়বে। বর্তমানে আমাদের পরিষেবা ক্ষেত্র যেমন অনেক বেশি, কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিংটাকে যদি আমরা বাড়াতে না পারি, তাহলে আবার আমাদের এই এমপ্লয়মেন্ট এবং আদার যে গ্রোথ, এমনকি পরিষেবার গ্রোথও তাতে ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি আজকে এটা দাবি করছে যে কৃষির অগ্রগতিকে যেমন আমাদের অব্যাহত রাখতে হবে, তারই পাশাপাশি আমাদের রাজ্যের শিল্পের গতিকেও বাড়াতে হবে, এবং আমাদের এই ম্যানুফ্যাকচারিং শিল্পকে আরও বেশি পরিমাণে আমাদের প্রসারিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের